পুরা দেশের মানুষ কিন্তু সার্বক্ষণিকভাবে একটা আতঙ্কের মধ্যে থাকবে যে এই বুঝে আবার হাসিনা আসলো, বিদেশি চাপে পড়ে গভর্নমেন্ট নিয়ে আসলো। ইন্ডিয়া ওনাকে তালেবান নেতা বানিয়েছে, বাক্যালাপ যেটা করা হয়েছে সেটা উনি বলছেন, বলে নিয়ে উনি এটা বলছেন। এখন এটা কি ইঙ্গিত করে? মোদির যে কথা উনি বলেছেন, মোদির কথার মধ্যে কি এমন কিছু আছে, কোনো শব্দ আছে যে মনে হয় যে তারা আমাদেরকে চাপ দিচ্ছে? আমি তো ওনার কথা তো বুঝি নাই, থাকলে তো উনিও বলতেন সেটা নিশ্চয়ই। যখন বলতে পারছেন এটাও বলতেন, কিন্তু সেটা তো উনিও বলেন নাই। এখন বিদেশি শক্তি বলতে আর কে চাপ দিতে পারে আমাদের? নেপাল একটির কথা বলেনি, কিছু নেপাল চাপ দিবে নাকি মালদ্বীপ চাপ দিবে আমি জানি না, ভুটানও দিতে পারে, আই এম নট শিওর। আশেপাশে দেশ আর কে আছে? আমেরিকা তো ওনার সঙ্গে আছে, আমেরিকা তো ওনার খুবই ক্লোজ, তাই না? আমেরিকার প্রেসিডেন্ট উনি গেলে পরে জড়াই ধরে, তো অনেক ক্লোজ। তো আমেরিকার তো আর না নিশ্চয়ই, তাহলে আর কে চাপ দিবে? আমি 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 হিসাব করার চেষ্টা করতেছি। মিয়ানমার মনে হয় না, মিয়ানমার কিভাবে চাপ দিবে? চীন আছে, রাশিয়া আছে, ওনার সঙ্গে হাইবি সম্পর্ক। উনি তো কয়েকদিন আগে চীন থেকে ঘুরে আসলেন, যে কে চাপ দেবে আমি তো বুঝতে পারছি না। তো এইগুলি হলো কি জানেন, মানে আমরা যখন আগে স্কুলে পড়তাম, পড়াশোনা করতাম, যখন রেজাল্ট খারাপ হইতো, বাবা বলতে রেজাল্ট খারাপ হলো কেন, তখন অজুহাত দিতাম, স্যার কোত্থেকে কি প্রশ্ন করে, অমুক করে তমুক করে, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করে, এগুলি আমাদের হয় নাই, উনি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে বলতাম। তো বা মাঝে মাঝে হাফা কিছু বলতো না, পরে এক সময় বলতো যে সিলেবাসে প্রশ্ন করলে তো সবার জন্য সিলেবাসের বাইরে, তাহলে ও কেমনি কেন 90 পায়, তুই 30 পাস কেন? এটা হয়তো ওনাকে ভালোবাসতে দেখে সবসময় বলতো না, মাঝে মাঝে 2 একদিন বলতেন। ওনার হলো একই অবস্থা যে ভাই অজুহাত তো আমরা তৈরি করতে পারি। আপনি কাকে শোনাচ্ছেন? আমাকে সবচেয়ে বড় কথা, আপনি কাকে শোনাচ্ছেন? বিদেশি চাপ আছে ওনাদের উপর। কি কারণে চাপ আছে? আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে চাপ আছে। ওকে, আপনি কি এই চাপটাকে অনার করেন? আপনি কি এই চাপে ভয় পান? যদি ভয় পান তাহলে ফিরে নিয়ে আসেন। আর যদি ভয় না পান তাহলে বলেন কেন যেটা আপনি প্রমাণ করতে পারবেন না? আপনি কি প্রমাণ করতে পারবেন? প্রমাণ করেন, সরকার প্রমাণ করুক না। সরকার যে জনগণকে একটা জুজুর ভয় দেখাচ্ছে, প্রমাণ করুক। যদি প্রমাণ না করে তাহলে কি হবে? পুরা দেশের মানুষ কিন্তু সার্বক্ষণিকভাবে একটা আতঙ্কের মধ্যে থাকবে যে এই বুঝে আবার হাসিনা আসলো, বিদেশি চাপে পড়ে গভর্নমেন্ট নিয়ে আসলো। গভর্নমেন্ট বলুক বিদেশি চাপ আছে, আমি এই প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে সেই চাপকে নিউট্রালাইজ করে দিছি, বলুক না। তো এইগুলো হলো কি, মানে এমন এমন কথা বলা যেটা প্রমাণও করতে হয় না, কেউ প্রমাণও চায় না। কিন্তু এটা যদি কোনো আপনার সঙ্গে একটু যুক্ত করি, সেটি হচ্ছে যে এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন যে ওনার যে আন্তর্জাতিক যে ভাবমূর্তি, যেটি সেই ইমেজ রক্ষা করার জন্যই উনি এটি বলছেন, বা যেটি আজকে দেখলাম যে সার্জিস আলম বেশ আক্রমণাত্মক হয়েছেন। আওয়ামী লীগ সম্পর্কে অনেক কথা বলছি। এখন না আমি এনসিপির নেতাদের কথাবার্তা খুব একটা গুরুত্ব দিই না, আমি আর দিই না। বহুত বই দেওয়া হয়ে গেছে, আপনারাও বহুত দিতেন। কিছু হইলে পরে একটা মানে মনে করেন একটা প্যানেল হলো, 3 জনের প্যানেল, 2 জনের প্যানেল, অবধারিতভাবে একটা এনসিপির পোলাপানকে নিয়ে আসতেন। তো ওইটা দেখি এদের দেখে আপনারা একটু কমাইছেন, তো আপনাদের কারণে আমিও একটু গুরুত্ব ওদের কম দিচ্ছি আর কি। ওরা বলতেছে বলুক, সমস্যা কি? সার্জিস আলম আজকে বলতেছে যে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না, ভালো কথা, বয়স কম, আমরাও দেখবো অনেকদিন বাঁচবে, উনিও দেখবে যে আসতে পারে কি পারে না, উনি ওনার ভালোভাবে দেখবে তারা। তবে এগুলি এইভাবে বলা ঠিক না। আর ওনারা আন্তর্জাতিক ভাবমূর্তির কথা বলতে চাচ্ছেন, এটা বলার মাধ্যমে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ভাবমূর্তিকে উন্নত হবে। উনি তো আন্তর্জাতিক বিশ্বকে সঙ্গে জড়াই নিচ্ছেন। উনি যখন কোনো দলের নাম না বলেন, কোনো দেশের নাম না বলেন, কোন দেশটাকে আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে, তখন তো সব দেশের দিকে কিন্তু ওনার ইঙ্গিতটা হচ্ছে। সবাই মনে করতে আমাকে বলছে, এদিকে ওনার আন্তর্জাতিক ইমেজ বাড়বে না। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ইমেজ না, আমি এখন যেটা বুঝি আর কি, ওনার কিছু আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে কিছু বন্ধু বান্ধব আছে, এবং ওনার তো বয়স হয়েছে, বয়স জন্য তো কেমন সবাই অবসরপ্রাপ্ত। আমরা যে মাঝখানে শুনলাম না ওনার সঙ্গে কে বিশ্বনেতারা, আমি খুব মন দিয়ে পড়ছি রে ভাই, একটা বিশ্ব নেতা বর্তমানে নেতা না, সবাই অবসরপ্রাপ্ত সাবেক নেতা। তো সাবেক নেতা তো আমাদের শেখ হাসিনাও, আর শেখ হাসিনা যে জন্য বসতো তাহলে বলতে পারতেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আসছে। ভাই সাবেকের বেল নাই, আপনি বর্তমান নিয়ে আলাপ করেন, ওখানে একজন বর্তমান নেতাও নাই। তো সাবেক কিছু বয়স্ক লোক, ওনারা ওনার বন্ধু বান্ধব ওনার কাছে গেছে, আলাপ করছে, তাদের নিয়ে ছবি তুলছে। আমার জানার খুব ইচ্ছা, আমার মানে উনি তো আসবেন আগামীকালকে আসবেন, আমার জানার খুব ইচ্ছা, আমি সরকারের কাছে আমি আবেদন জানাবো, হাতে পায়ে ধরে কই ভাই, প্রিয় সরকার আপনি একটা কাজ করেন, খালি
কাজটা হলো গিয়া যে আপনারা এই সফরে কি অর্জন কত করেছেন, টাকা ব্যয় করছেন এই হিসাবটুকু দেন, এবং সঙ্গে ব্রেকআপটা দেন যে কোন খাতে কত টাকা ব্যয় করছেন, কাকে কত টাকা পার ডিএম দিচ্ছেন, আপনি 2 কন্যা কত করে পাইছে প্রতিদিন, এটা একটু জানা আমার খুব আগ্রহ আছে। কারণ টাকাটা তো আমি দিচ্ছি না, জনগণ হিসেবে তো আমার এখানে 1 পয়সা 2 পয়সা আধা পয়সা কিছু না কিছু তো আছে, তো আমি এটা একটু জানতে চাই। আর এই যে আপনার এই যে প্রাক্তন কতগুলি বয়স্ক লোকের পুনর্বাসন পুনর্মিলনী না বয়স্ক, এইখানে আপনি কত টাকা ব্যয়, যেটা আপনি ব্যয় করছেন সেই হিসাবটা আমাদেরকে দেন। আপনার বন্ধু বান্ধবের চা খাওয়াইতে যে আপনি কত টাকা খরচ করছেন ভাই, জনগণের কষ্টের টাকা। পসিবল আপনি যখন জাতিসংঘ সফরের কথা বললেন, জাতিসংঘ অধিবেশনের কথা বললেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি জানেন যে বেশ কয়েকজন রাজনীতিককেও সাথে নিয়ে গিয়েছিলেন, এখানে কি আসলে রাজনীতির কোনো বিষয় ছিল কিনা, রাজনীতির কোনো বার্তা ছিল কিনা, বা সে কি চাচ্ছিল যে রাজনীতিতে এটা সেই অবস্থানটা প্রভাবটা প্রতিষ্ঠিত করার জন্য? শুনেন, এটা হলো কি উনি একটা চান্স নিছে, চালাক মানুষ তো, চালাক বলবো ওনাকে ধুরন্ধর বলবো বুঝতে পারছি না, তো চতুর ধুরন্ধর হইতে পারে কিছু একটা। তো উনি এই চান্সটা নিছেন, আসলে চান্সটা নিয়ে এদেরকে বলছেন ইলেকশন চলে গেছে। আমি মির্জা ফখরুলের যাওয়াটাকে খুবই অপছন্দ করছি পার্সোনালি। আমি ওনাকে আসলে অসম্ভব একসময় পছন্দই করতাম, বাট পছন্দের মানুষ যখন এরকম ভুল ভাল করে তখন মনে হয় যে বয়স ওনারও হয়েছে, বয়স ওনার একটু চিন্তা ভাবনা করা উচিত যে কী করতে হবে কী করতে হবে না, ওনাকে বুঝতে হবে কোথায়। উনি যেদিন ওনারা গেলেন সেই দিনই দেখলাম যে প্রেস সচিব বললো যারা সরকারের অংশীদার মনে করে তারা তাদেরকে নিয়ে যাচ্ছে। তার মানে ডক্টর ইউনূসের সমস্ত কর্মকাণ্ডের জন্য মির্জা ফখরুল এবং তার দল হলো অংশীদার। আবার ওইখানে যায় নিয়ে তো ভদ্রলোক আরও আওলাই ফেলেছে যে ডক্টর ইউনূসের মধ্যে উনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পায়। তো প্রতিচ্ছবি দেখতে পায় একজন, আজকে বিএনপির এক লিডারের সঙ্গে আলাপ হচ্ছিল, উনি খুব চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন, এই ব্যাখ্যাটা আমার খুব গ্রহণযোগ্য মনে হয়েছে। উনি বলছেন যে জিয়াউর রহমান সাহেব স্বপ্ন দেখাতেন, উনিও সুন্দর স্বপ্ন দেখাতে পারেন, হয়তো এই জায়গায় উনি মিল খুঁজে পাইছেন, কিন্তু জিয়াউর রহমান সেই স্বপ্ন দেখে এটা বাস্তবায়ন করতে পারতেন, উনি বাস্তবায়ন করতে পারেন না, হয়তো এই কারণে উনি ওইটুক জায়গায় মিল পাইছেন, হয়তো এই জন্য বলছেন প্রতিচ্ছবি দেখতে পান। তাহলে তো এটা আধা প্রতিচ্ছবি হবে। তেমনটাই বলেছেন, যে ভীষণের কথা বলেছেন, যে জিয়াউর রহমানের যে ভীষণ তার সঙ্গে উনি ওটাই বললাম যে উনিও স্বপ্ন দেখাতেন, ইনিও স্বপ্ন দেখাতেন, কিন্তু উনার স্বপ্নগুলি উনি বাস্তবায়ন করতে পারতেন, উনি পারবেন কিনা যাই না, এখন সময় নাই। যদি মানে নির্বাচনের পরে কিছুদিন ক্ষমতায় থাকেন তাহলে হয়তো সময় থাকতেও পারে, বলা যায় না, বলতে পারি না। কিন্তু মির্জা ফখরুল সাহেব ওনার এতদিনের রাজনৈতিক জীবনের এটা হলো একটা রাজনৈতিক ব্লান্ডার আর কি মনে করি। তো এইগুলি উনি ব্লান্ডারগুলি করাইতে পারছেন, উনি তো করাইতে পারছেন। এই সফরে মির্জা ফখরুল সাহেবের যাওয়া হলো সারা দেশে বিএনপির ইমেজের জন্য একটা ক্ষতির কারণ উনি হয়েছেন। সামনে দেখেন, সামনে আমি বলি, সামনে ইলেকশনকে সামনে রেখে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু হাঁটছে, প্রতিদিন কিন্তু এদের পয়েন্ট বাড়ছে, পয়েন্ট কমছে, পয়েন্ট বাড়ছে, পয়েন্ট কমছে। বিএনপির জন্য এটা পয়েন্ট কমেছে। আবার জামাত কদিন খুব এগিয়ে গেছিল, জামাত আবার শরিয়া আইনের প্রসঙ্গে আলোচনা করতে দেয়া, আবার মেয়েদের সামনে মেয়েরা নাচতে পারবে এই কথা বলতে দেয়া, কিছু পয়েন্ট খোয়াইছে। এখন কোন দিকে যাচ্ছে ওনাকে আমার অনুরোধ, ভাই এখানে মেয়েদের সামনে মেয়েরা নাচবে এটা বলেন না, এতে কিন্তু যারা নাচবে তাদেরকে একটু মানে অবমূল্যায়ন করা হয়। বরং আপনি এখানে আরেকটা ক্যাটাগরি যোগ করতে পারতেন, যে নারী ও শিশুদের সামনে নাচতে পারবে। ঐকমত্য কমিশনটা কি জানেন, এটার অন্তিম পরিণতি কি হবে? আপনি একটা জিনিস যদি অন্তিম পরিণতি চিন্তা না করে কাজ শুরু করে দেন না, তাহলে যা হবার এটা তাই হয়েছে, এটা তাই হয়েছে, জাস্ট তাই হয়েছে। কারণ এটা আপনি একটা ঐকমত্য করলেন, করার পর কি হবে? বাস্তবায়ন করতে হবে। কে বাস্তবায়ন করবে? আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বলেন? বাস্তবায়ন করতে গেলে আপনি ঝামেলা পড়ে যাবেন। কারণ এই সরকার তো একটা সাংবিধানিক সরকার। দেখেন আজকে একটা চিঠি সবাই ফেসবুকে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে, রাষ্ট্রপতি একটা চিঠি লিখেছে পররাষ্ট্র উপদেষ্টাকে, যে ওনার ছবিগুলিতে নামায় ফেলা হয়েছে, এতে উনি খুব ব্যথিত হয়েছেন এবং উনি মনে করেন যে একটা মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। চিঠির ভাষা টাষা কি বাদ দেন, সব বাদ দেন। রাষ্ট্রপতি কে ভাই? এটা কি চেয়ার? এটা কি চেয়ার? আপনি চেয়ারটাকে অপমান করছেন করে আনন্দ উপভোগ করেছেন। এই যে বিকৃত আনন্দ, এই আনন্দের মাধ্যমে কি আপনি সারা দুনিয়ার কাছে জাতি হিসেবে কি আমাদেরকে সম্মানিত করছেন? আপনি যদি মনে করেন যে ওই লোকটা যোগ্য না, নামাই দেন তাকে, পারলে পরে হেডক থাকলে নামাই দেন। দেখছিলাম তো ওই দৌড়াদৌড়ি করছিল, যে বিএনপি করছে না এটা করা যাবে না, সব চেপে গেছে।
এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, যে বিএনপি বলতে করা যাবে না, সব চিপাই যেত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সাথে বিএনপির একটা সম্মতি ছিল, তোমরা করো আমি কিছু কমো না, হয়ে গেছে। করলো না তো, ওটা ওটা করতো। কিন্তু আপনি তাকে সরাবেন না, রাখবেন, কিন্তু মানবেন না। এর চেয়ে বড় হিপোক্রিসি আর কিছু আছে? ওই লোক আপনাকে নিয়োগ দিচ্ছে রে ভাই, নিয়োগ দিচ্ছে। কিন্তু এটা কিন্তু প্রাইম মিনিস্টার কি হয়, প্রাইম মিনিস্টার কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেয় না, প্রাইম মিনিস্টারকে জনগণ নির্বাচিত করে, ঠিক আছে? আর উপদেষ্টা যারা, এদের প্রত্যেককে এই রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। ডক্টর ইউনূস যতই কান্নাকাটি করে বলুক, যে অবশ্য একটা ভালো শব্দ ইউজ করছে, যে আমার প্রাথমিক নিয়োগকর্তা ছাত্র, প্রাথমিক শব্দটা ইউজ করছে, কিন্তু ওনার মূলত নিয়োগ করতে হলো রাষ্ট্রপতি। আপনি পাইলে পুরোনো ভিডিও দেখেন, ওই যখন ওই শপথ অনুষ্ঠান হয় না, তখন ওই যে সচিব যে ওই যে ইয়ে পড়ছে, যে ওখানে কি বলে, রাষ্ট্রপতি আপনাদেরকে সদয় হয়ে নিয়োগদানের সিদ্ধান্ত নিয়েছেন, তো আপনি নিয়োগ করতে আপনি বেঁচে করে আরাম পান। এটা এক ধরনের স্যাডিজম, বুঝলেন? স্যাডিস্ট মানসিকতার কারণে এটা হয়। এর মাধ্যমে জাতি হিসাবে উন্নত হন না। তো এখন কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, একটা জগা খিচুড়ি অবস্থা। আপনারা একটা করতেছেন, মানে কি বলে, একটা সনদ করতেছেন, জুলাই সনদ। বাস্তবায়ন কি করবো? বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে এখন। কে প্রক্রিয়া কি হবে? আপনি জানেন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন যে সাংবিধানিক আদেশ, আপনি তো যদি আগে আপনি যদি সংবিধানকে স্থগিত করতেন, শুরুতে কোনো আপত্তি ছিল না, সংবিধানকে বাতিল করতেন, আপনি যা ইচ্ছে তাই করতে পারতেন, তা তো আপনি করেন নাই। আপনি বলছেন এই সরকার বলতেছে যে আমি সাংবিধানিকভাবে নির্বাচিত একটা সরকার, সেই সরকার নিজেকে ডিক্লেয়ার করছে আমি সাংবিধানিক সরকার। জি, তাহলে আপনি কিভাবে সংবিধান লঙ্ঘন করবেন?